আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বিয়ে হয়েছে ভালো একটা বাড়িতে। ওই বাড়িটা অনেক নাম সম্মান সব আছে। যে বাড়িতে বিয়ে হয়েছে এটা হলো আমার নানি শাশুড়ির বাড়ি। তা আমার শ্বশুর বাড়ি অন্য জায়গায়, অন্য এলাকা। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর আমার নানি শাশুড়ির বাড়িতে থাকে। আমার হাজব্যান্ড জাহাজে চাকরি করে, বেশিরভাগই জাহাজে পড়ে থাকে। বাড়িতে তেমন একটা আসার সময় পায় না। আসে অনেক দিন পর পর আসে, প্রতিদিন আসার সময় পায় না। কিন্তু আমি বিয়ের পর থেকে দেখতেছি আমার শাশুড়ি সবসময় আমার শ্বশুরকে চোখে চোখে রাখে। কেন বা চোখে চোখে রাখে সেটা আমি জানি না। পরে আমার শাশুড়িকে বললাম, আচ্ছা আম্মা, আজকে আমার বিয়ে হয়েছে প্রায় 2-2.5 বছর হয়ে গেল। সে তো ছোটো মানুষ না, তার এত চোখ চোখে রাখেন কেন? এই চার দোকানে যায় বসলে আপনার লগে থাকেন, সে গোসল করতে গেলে আপনি তার সামনে দাঁড়া থাকেন। সে যদি কোথাও বেড়াতে যেতে চায় আপনি তার একা ছাড়েন না। আপনি যদি রান্না করতে যান আপনার সাথে রাখেন। সে যদি আমার ঘরে এসে বসে তাও আপনি বসে থাকেন। আসলে আমি বুঝতে পারলাম না আম্মা, আমার শ্বশুরকে আপনি চোখে চোখে রাখেন কেন? আসলে এই বয়সে তো তার মোটামুটি অনেক বয়স হয়েছে। সেই তো আর এই বয়সে তো আর কোনো মেয়েকে বিয়ে করবে না বা প্রেমও করবে না। এখন কি চোখে চোখে রাখার এখন তার সন্দেহ করেন কি লেগা? পরে বৌমা তুমি এগুলি বুঝবে না, সময় হলে তোমাকে সব বুঝাবো। পরে আমার শাশুড়ি আর আমাকে কিছু বললো না। আর আমিও বুঝতে চাইলাম যে থাকবে, হয়তো কোনো সমস্যা আছে, বিদেই তো চোখে চোখে রাখে। হঠাৎ করে এই আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো। তার খুব জ্বর, এমন জ্বর। এই জ্বরের কারণে আমার শাশুড়ির প্রায় 7 দিন পর্যন্ত আমি তার বগলে বসেছিলাম। আমার শ্বশুরও বসেছিল, রান্নাবান্না করে খাওয়াইছি। তারপরে আমার শাশুড়ির সেবা যত্ন করছি। এক পর্যায়ে ধরতে গেলে 18 মতন শাশুড়ির সাথে লাগিয়ে গেছিলাম। আর আমার শাশুড়ি আমার কাছ থেকে চোখ ফিরানি। আমার শাশুড়ি বলতে, তুমি আমার পাশে বসে থাকবা। পরে এক সময় এত অবস্থা খারাপ হয়ে গেল, জ্বরের থেকে খিচুড়ি শুরু হয়ে গেলো। খিচুড়ি যে রোগটা বলে কাঁপায়, শরীর শুধু কাঁপায়। পরে আমার শ্বশুরকে বলতেছে, তুমি তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে যাও। আমাকেও বলতেছে। পরে আমি চিন্তা করলাম হাসপাতাল ছাড়া তো ভালো হবে না। পরে আমার শ্বশুর আর আমি নিজে যাইয়া হাসপাতালে নিয়ে গেলাম। পরে হাসপাতালে একটু চিকিৎসা করলো। পরে ডাক্তাররা বলতেছে, আপা এখানে রুগী ছাড়া আউটলুক থাকতে পারবে না। পরে আমি চিন্তা করলাম তাহলে তো আমার বাসা চলে যেতে হবে। আর আমার মোটামুটি একটু ভালো আছে, আর ওখানে নার্সেরা আছে, তারা ট্রিটমেন্ট করবে। পরে ডাক্তারকে বললাম, আমার শাশুড়িকে বললাম যে আম্মা এখানে তো থাকতে দেবে না। পরে বলতেছে, বৌমা তুমি আর তোমার শ্বশুর তাহলে বাসা চলে যাবা? তখন আমি বলছি, হ্যাঁ আম্মা এখানে তো থাকতে দেবে না, এখন তো যেতে হবে। বৌমা একটা কথা তাহলে শুনে যাও, তুমি যে 2-2.5 বছর ধরে আমাদের বাড়িতে বউ হয়ে আইসো, আমি তো সবসময় তোমার শ্বশুরকে চোখে চোখে রাখি। এখন তো আমি অসুস্থ, এখন তো তোমার শ্বশুরকে আমি চোখে চোখে রাখতে পারবো না। তুমি না আমার প্রশ্ন করছিলা যে আম্মা আমার শ্বশুরকে কেন চোখে চোখে রাখেন? আমার শ্বশুর তো আর একটা বিয়ে করবে না। আসলে তোমার শ্বশুর বিয়ে করবে কি, তোমার শ্বশুরের কাছে কোনো মেয়ে বিয়ে দেবে না। তোমার শ্বশুরের একটা স্বভাব খারাপ আছে, সে হলো লুচ্চা। পুরো গ্রামের ভিতরে সবচেয়ে 1 নম্বর লুচ্চা, সবাই জানে। তার এই লুচ্চামির কারণে তাদের এলাকায় আমি থাকতে পারিনি। তাদের এলাকায় তাকে জুতার মালা পরাইয়া গ্রাম ছাড়া করছে। তাই তার এই স্বভাবের কারণে আমি আমার মান সম্মান খুঁয়াইতে চাই না বিদায় আমি আমার বাপের বাড়ি পড়ে রয়েছি। আমার একটা সন্তান হয়েছে, ছেলেটার মুখে দিক তাকাইয়া আমি এই স্বামীর নিয়ে পড়ে রয়েছি। নয়তো এই স্বামীর আমি কবে বাইর করে দিতাম। এখন বৌমা, আমার স্বামী লুচ্চা ঠিক আছে, কিন্তু লুচ্চার মধ্যে তো একটা পথ আছে। যেমন মানুষের সাথে তার মানুষ, সে তো তেমন মানুষের কাছে যাব। কিন্তু সেই বাগ্নি বুঝে না, বাগনা বুঝে না, চাচি বুঝে না, খালা বুঝে না, ফুপু বুঝে না, মা বুঝে না, বোন বুঝে না, ছেলের বউ বুঝে না। তার যদি নিজের মেয়েরও পায়, সে নিজের মেয়েরও ছাড়বে না। সে এত খারাপের খারাপ। কিন্তু তুমি আরেক ঘরের মাইয়া। আমার ছেলেটা লঞ্চের জাহাজের কাজে যাওয়ার আগে বারবার বলে গেছে, মা আমার বউটাকে তুমি দেখে রেখো, ওর সাথে যদি কোনো খারাপ আচরণ হয় তাহলে ওরা কিন্তু আমার হারাইতে হইব, ওই বাড়িতে আর থাকবো না। তাই তোমার শ্বশুরকে আমি পাহারা দিয়ে রাখি, কেন জানো? যেন তোমার শ্বশুর তোমার কোনো ক্ষতি করতে না পারে। তখন আমি বললাম, মা আমার শ্বশুর আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর আমাকে কখনো পটাতে পারবে না, আর আমি সাবধানে থাকবো, আপনি নিশ্চিন্তে থাকেন। পরে আমার শাশুড়ি বললো, আচ্ছা ঠিক আছে বৌমা, তোমাকে ব্যাপারটা জানা দিলাম, তুমি সাবধানে থাকো। পরে আমি চিন্তা করলাম, 2.5 বছর ধরে আসলাম, সেই যদি এতই খারাপ থাকতো অন্তত কিছু হলে তো বুঝতে পারতাম। হয়তো আমার শাশুড়ি তার মনের ভুল আমটা যে বললো, বা মিথ্যে সন্দেহ করে। তারপর চিন্তা করলাম থাকা, সতর্ক করে দিছে, সতর্ক থাকাটাই ভালো। মনে করে একটা যাই হোক, আমি একটা
ওই অটোতে করে, অটো রিক্সা করে আমি আর আমার শ্বশুর উঠছি একটা অটো রিক্সার মধ্যে। তো রিক্সাটা যাচ্ছে রাস্তাতে, মাঝে মাঝে রাস্তা একটু ভাঙাচোরা আছে, অনেক ঝাঁকি খায়। ওই ঝাঁকি ঠেলায় আমার শ্বশুরে বারবার আমার কাদের উপরে ঠেলা খায়। আবার একটা ঝাঁকি দেয়, আবার একটা ধাক্কা দেয়, আবার হাত দিয়ে ডেনা দিয়ে গুঁতা দেয়, আমার শরীরে টাচ লাগে। তখন আমার একটু মনে মনে সন্দেহ লাগলো যে আমার মনে ঠিকই বলছে। ভালো রোড হইলো ঝাঁকি খায়, তারপরে ঝাঁকি হইলো পরে যে আমার শরীরের উপর ঢুলা আর আমার বুঝায়, বৌমা সরি আসলে ঝাঁকির ঠেলায় শরীরটা টাচ লাগছে, এরকম বুঝায়। কিন্তু ঝাঁকির মধ্যে দিয়ে তো শক্ত করে রিক্সাটা ধরবো না, আর আমি যেন কোনো মিনিট না পড়তে পারি সেভাবে তো সে বসবো। আসলে আমি আমার জায়গায় ঠিক আছে, ঝাঁকিটা আমারও লাগতেছে, কই আমি তো কারো শরীর উপরে চাপ পড়ি না, কিন্তু আমার শ্বশুর ইচ্ছা করে আমার শরীরের সাথে শরীর বাজার দিচ্ছে। তখন আমি বুঝতে পারছি আসলে আমার শ্বশুরটা বেশি সুবিধা না। পরে যাক বাসা আসলাম, ড্রয়িং রুমে তার জন্য খাওয়া দাওয়া দিলাম। তারপর আমি ভালো করে দরজা জানলা ভালো করে লাগাইয়া শোয়ার আগে আমি বললাম যে বাবা আপনি কি ঘুমাতে যাবেন না? কয় না, আমি এখন ঘুমাবো না, আমি ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখবো। তো আমি বলছি ঠিক আছে, তো টিভি দেখেন, আমি তাহলে শুয়ে পড়ি। পরে আমি শুয়ে রয়েছি ড্রয়িং রুম পরে আমার রুমে যে আমি শুয়ে রয়েছি, মধ্যরাতে জায়গায় হঠাৎ করে আমার একটু প্রসাবের চাপ লাগলো। আমি প্রসাব পড়ার জন্য উঠছি, ওইটা দেখি আমার শ্বশুরে এখনও পর্যন্ত এই ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতেছে। পরে ওয়াশরুম থেকে আসলাম, আসার পরে আবার দেখি যে আমার শ্বশুরে নাই। ভাবলাম মনে ঘুমায় পড়ছে। পরে আমি দরজাটা ভালো করে লাগাই আমি শুয়ে পড়ছি। আজানের আগে ঠিক ভোরবেলা হঠাৎ করে দেখি যে আমার খুব ব্যথা করতেছে। চোখটা খুলে দেখলাম যে আমার শ্বশুর তার ওই জিনিসটা প্রবেশ করে ফেলেছে। আর আমার শ্বশুর তো অনেক শক্তিশালী বড় সড়ো ছিল, যার কারণে আমার খুব কষ্ট হচ্ছিল। তারপর আমার শ্বশুরে বলতেছি, আব্বা আপনি এসব কী করতেছেন? আমি না আপনার ছেলের বউ। ছেলে বউ বাদ দাও, ছেলে আসলে তখন ছেলের বউই বা, এখন তো তুমি মাইয়া মানুষ, আমার ছেলে তোমার যেটা দিতে না পারে আমি ওই জিনিসটা দিয়ে তোমার উপকার করতেছি। তখন আমি বলতেছি আব্বা এসব কী করতেছেন, ছাড়ুন বলতেছি। কিন্তু আব্বা শরীরটা ছিল পালঙের মতন, কোনো কাজ কাম করে না, আজ যেটা বয়ে বয়ে খাইতো, তাই শরীরটা যত্ন করে একবার শক্তিশালী বানাইছে। ওনার শক্তি লাগে, ওনার একটা হাতও বোনা আমি উস্কা পারুম না। এক পর্যায়ে তার সাথে প্রায় 1 ঘন্টা পর্যন্ত কুস্তাকুস্তি করছি, তাতে আর কোনো লাভ হয়নি। শ্বশুর জোর করে ইচ্ছা মতন সম্পূর্ণ মনের মতন করে চাহিদা সে মিটায়, তারপর আমার ছাড়লো। এক পর্যায়ে লজ্জায় ঘৃণায় আমি আম্মার কাছে বলে দিই। আমার আম্মা আমার হাতে পা ধরে বলে, মারে তুই এই কথাটা কারোর কাছে বলিস না। তো শ্বশুরের ব্যবস্থা আমি গোপনে করতেছি। পরে গোপনে পুলিশ দিয়ে আমার শ্বশুরকে ধরা দিল। আমার স্বামীকে বুঝতে দেয়নি, কয় আমি চাই না তো সংসারটা নষ্ট হোক, তো স্বামীর কাছে তুই সারা জীবনের জন্য ছোট হোস, এই জন্য